চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের মধ্যে ৩ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী শনিবার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পোর্টাল সূত্রে জানা যায়, এবছর হজে গিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ এপ্রিল। ওই দিন রাজবাড়ীর পাংশার মোহাম্মদ খলিলুর রহমান মারা যান। এরপর ২রা মে কিশোরগঞ্জের বাজিতপুরের মোহাম্মদ ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড় সদরের আল হামিদা বানু, ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদ শাহজাহান কবির এবং সর্বশেষ ৯ মে জামালপুরের বকশীগঞ্জের হাফিজ উদ্দিন মারা যান। সৌদি আরবের আইন অনুসারে হজ পালনের সময় কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। মৃতদেহ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয় না এবং পরিবারের কোনো আপত্তিও গ্রাহ্য করা হয় না। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ অনুষ্ঠিত হবে ৫ই জুন। হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ৩১ মে। সরকারি কোটায় হজ যাত্রীর সংখ্যা ৫,২০০ এবং বেসরকারি কোটায় ৮১,৯০০। হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। ভারত তাদের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মন্ত্রণালয় একটি বিশেষ নির্দেশিকা জারি করে এই বিমানবন্দরগুলোতে সব ধরনের বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে। কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী বিমান কর্মীদের কাছে পাঠানো এই নির্দেশনা আপাতত কার্যকর থাকবে এবং এই ৩২টি বিমানবন্দরে বিমান পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে। এই পদক্ষেপের কারণ হিসেবে মনে করা হচ্ছে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের হামলার প্রতিক্রিয়ায় অপারেশন বুনিয়ান মারসুস নামের একটি পাল্টা অভিযান শুরু হয়েছে। এই অভিযানের আওতায় পাকিস্তান ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। এমনকি পাকিস্তান সামরিক বাহিনী সম্প্রতি ভারতের অত্যাধুনিক S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করারও দাবি করেছে। অন্যদিকে আজ শনিবার ভোর 6:45টার দিকে শ্রীনগরে একাধিক বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে শহর জুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি বিরাজমান। এর আগে ভারত ও পাকিস্তান উভয় দেশই একে অপরের বিরুদ্ধে শুক্রবার রাতে হামলার অভিযোগ এনেছিল। এই পরিস্থিতিতে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এই পদক্ষেপ যাত্রী এবং বিমান চলাচলের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরগুলো কখন পুনরায় চালু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন ২০৪৫ সালের মধ্যে তাদের প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে তিনি তার মোট সম্পদের প্রায় ৯৯%, যা আনুমানিক $২০০ বিলিয়ন বেশি দান করে দেবেন। ক্যালিফোর্নিয়া ইন্ডিয়ান ওয়েলসে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, তার এই বিপুল পরিমাণের সম্পদ দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় করাই হবে তার জীবনের শেষ লক্ষ্য। নিজের ব্যক্তিগত ব্লগ পোস্টে বিল গেটস আরও বিস্তারিতভাবে লিখেছেন। তিনি জানান, বিশ্বজুড়ে মানুষের জীবন বাঁচানো এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে তিনি তার প্রায় সমস্ত সম্পদ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে গেটস ফাউন্ডেশন ইতিমধ্যে প্রায় $১০০ বিলিয়ন সম্পদ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছে। ২০০০ সালে বিল গেটস এবং তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসের হাত ধরে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য, টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধের ক্ষেত্রে গেটস ফাউন্ডেশনের অবদান অনস্বীকার্য। তাদের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে ৮২ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হয়েছে, তবে ব্যক্তিগত জীবনে পরিবর্তনও এসেছে। ২০২৪ সালের মে মাসে বিল গেটসের সাথে বিবাহ বিচ্ছেদের পর মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ট্রাস্টি পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে বিল গেটস একাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, তিনি চান না মৃত্যুর পর মানুষ তাকে শুধু একজন ধনী ব্যক্তি হিসেবে মনে রাখুক, বরং মানব কল্যাণে তার অবদান যেন মানুষ স্মরণ করে, সেই চেষ্টাই তিনি করে যাচ্ছেন। বিল গেটসের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী এবং মহৎ উদ্যোগ। নিজের প্রায় সমস্ত সম্পদ মানব সেবায় দান করে দেয়া এবং একটি বৃহৎ দাতব্য সংস্থার কার্যক্রম গুটিয়ে নেয়ার এই ঘোষণা বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।
2045 সালের মধ্যে গেটস ফাউন্ডেশন তাদের লক্ষ্য কতটুকু পূরণ করতে পারবে এবং বিল গেটসের এই দান দরিদ্র মানুষের জীবনে কতটুকু ইতিবাচক পরিবর্তন আনবে, সময় সেটা বলে দেবে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট বিশ্বে। পাকিস্তান সুপার লিগ PSL এর বাকি সব ম্যাচ তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB বৃহস্পতিবার গভীর রাতে এক জরুরি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত কয়েকদিনে ভারত ও পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত চরম আকার ধারণ করায় খেলোয়াড়দের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে PCB। বুধবার সকাল থেকে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান হামলায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত এবং 57 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। ভারত এই হামলাকে গত মাসে কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর চালানো এক ভয়াবহ সন্ত্রাসী হামলার যোগ্য জবাব বলে দাবি করেছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি স্থগিত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারতের একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। PCBর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন একটি ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একেবারে কাছে বিস্ফোরিত হয়েছে, যা খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছে যে PSL এর বাকি 8টি ম্যাচ এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে, যদিও এখনও পর্যন্ত ম্যাচগুলোর নতুন তারিখ এবং ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। PCBর এক কর্মকর্তা একটি জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইটকে জানিয়েছেন, যদি রাওয়ালপিন্ডির মতো স্পর্শকাতর এলাকা নিরাপদ না হয় তাহলে লাহোর ও করাচিও নিরাপদ নয়, কারণ আমরা জেনেছি সেখানেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পাকিস্তানের কোনো শহরই সম্পূর্ণ নিরাপদ নয়। অন্যদিকে একই কারণে ভারতেও ক্রিকেট ম্যাচ বাতিল হয়েছে। বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিতব্য IPL এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ফ্লাডলাইট সমস্যার অজুহাতে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটিও ধর্মশালা থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড BCCI এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে কিছু লজিস্টিক চ্যালেঞ্জের কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন। ভারত সরাসরি অভিযোগ করে যে পাকিস্তান এই হামলাকারীদের মদদ জুগিয়েছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এরপর ভারত বিতর্কিতভাবে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এই সংঘাতের জেরেই উভয় দেশের ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হলো, যা ক্রিকেট প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি হতাশাজনক খবর। বিশ্ববাজারে দুর্দান্ত অগ্রগতি। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানির প্রবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। মার্কিন বাণিজ্য বিভাগের সর্বশেষ তথ্য বলছে 2025 সালের প্রথম 3 মাসে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে 26.64%, যা বিশ্বের প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এই সময় বাংলাদেশ থেকে $2.22 বিলিয়ন পোশাক রফতানি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় $500 মিলিয়ন বেশি। শুধু টাকার অঙ্ক নয়, রফতানির পরিমাণেও 25.24% প্রবৃদ্ধি দেখিয়েছে আমাদের দেশ। তুলনামূলক বিশ্লেষণের সুরে যদি বলা হয় তাহলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ কিভাবে এগিয়ে সেটাই জানি। ভারতের রফতানি বেড়েছে 24%, পাকিস্তানের 17.49%, ভিয়েতনামে 13.96% আর চীনের মাত্র 4.18%। বাংলাদেশের এই ছুটে চলা সত্যি অভাবনীয়। ইউনিট মূল্যের দিক থেকেও বাংলাদেশ স্থিতিশীল। আমাদের ইউনিট দাম বেড়েছে মাত্র 1.12%, যেখানে ভিয়েতনামের 4.42% আর চীনে 1.83% বৃদ্ধি পেয়েছে। ভারত ও পাকিস্তানে তো দাম কমেছে। BGME সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলছেন, প্রতিযোগিতামূলক মূল্য, কর্মদক্ষতা আর সরবরাহ শৃঙ্খলার উন্নয়ন, এই 3টি কারণে বাংলাদেশ এগিয়ে। তবে এই সাফল্য ধরে রাখতে বিনিয়োগ, শ্রম, দক্ষতা আর অবকাঠামোগত উন্নয়ন জরুরি। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা একটি বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের দাবি, গত বৃহস্পতিবার রাতে তাদের 15টি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা তারা প্রতিহত করেছে। পাকিস্তান এই দাবি অস্বীকার করে উল্টো গত 2 দিনে আরও 41টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যা নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে মোট 77টি। হামলার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের অনেক শহরে ব্ল্যাকআউট করা হয়েছে, জারি হয়েছে কারফিউ। নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গণমাধ্যমে সীমান্ত শহরগুলোতে যুদ্ধকালীন সাইরেন বাজার খবর পাওয়া গেছে। গতকাল রাতেও রাজস্থানের বার্মার, জয়সালমার, বিকানার, শ্রীনগর ও যোধপুরে দ্বিতীয়বারের মতো ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাঞ্জাবের গুরুদাসপুরে রাতে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। হরিয়ানা সরকারও কর্মীদের ছুটি স্থগিত করেছে। গুজরাটের কয়েকটি জেলায় উচ্চ সতর্কতা জারি করে লোকজনকে সরানো হচ্ছে। রাতে সাইরেনের শব্দে বাড়ছে আতঙ্ক। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী ভারতের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হামলার অভিযোগ তুলেছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার কথা বলেছেন। এর আগে তিনি ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের সুরক্ষায় কোনো সীমায় না থাকার বার্তা দিয়েছেন। পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে 2 নারীসহ অন্তত 6 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। গত বুধবার থেকে এখানে 17 জন নিহত ও 51 জন আহত হয়েছেন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্র বা আকাশ থেকে ছোড়া গুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। অনেক আন্তর্জাতিক বিমান সংস্থায় আপাতত পাকিস্তানের আকাশসীমায় চলাচল বন্ধ রেখেছে। ড্রোন হামলা নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তান 300 থেকে 400 ড্রোন পাঠিয়েছিল, যার অনেকগুলো ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া ড্রোনগুলো তুরস্কের তৈরি বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্তে ব্যাপক গুলিবর্ষণের অভিযোগও করেছে ভারত এবং পাল্টা হামলায় পাকিস্তানের বড় ক্ষতির দাবি করেছে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান ভয়াবহ উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট বিশ্বে। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বাকি সব ম্যাচ তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বৃহস্পতিবার গভীর রাতে এক জরুরি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত কয়েকদিনে ভারত ও পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত চরম আকার ধারণ করায় খেলোয়াড়দের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পিসিবি। বুধবার সকাল থেকে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান হামলায় অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত এবং 57 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান। ভারত এই হামলাকে গত মাসে কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর চালানো এক ভয়াবহ সন্ত্রাসী হামলার যোগ্য জবাব বলে দাবি করেছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি স্থগিত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারতের একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, একটি ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একেবারে কাছে বিস্ফোরিত হয়েছে, যা খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছে যে পিএসএল এর বাকি 8টি ম্যাচ এখন থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে। যদিও এখনো পর্যন্ত ম্যাচগুলোর নতুন তারিখ এবং ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পিসিবির এক কর্মকর্তা একটি জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইটকে জানিয়েছেন, যদি রাওয়ালপিন্ডির মতো স্পর্শকাতর এলাকা নিরাপদ না হয় তাহলে লাহোর ও করাচিও নিরাপদ নয়, কারণ আমরা জেনেছি সেখানেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পাকিস্তানের কোনো শহরই সম্পূর্ণ নিরাপদ নয়। অন্যদিকে একই কারণে ভারতেও ক্রিকেট ম্যাচ বাতিল হয়েছে। বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিতব্য আইপিএল এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ফ্লাডলাইট সমস্যার অজুহাতে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটিও ধর্মশালা থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, কিছু লজিস্টিক চ্যালেঞ্জের কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় 26 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন। ভারত সরাসরি অভিযোগ করে যে পাকিস্তান এই হামলাকারীদের মদদ জুগিয়েছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। এরপর ভারত বিতর্কিতভাবে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এই সংঘাতের জেরেই উভয় দেশের ক্রিকেট সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হলো, যা ক্রিকেট প্রেমীদের জন্য নিঃসন্দেহে একটি হতাশাজনক খবর। পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এলো এই ঘোষণা। রয়টার্সের খবরে বলা হয়, সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এ জরুরি অবস্থা ঘোষণা করেন। এছাড়া হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
জরুরি সংবাদ সম্মেলনে ভারতের হামলার নিন্দা জানায় মরিয়ম নওয়াজ শরীফ। তিনি বলেন, পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হামলা শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব। পাকিস্তান শান্তি চায় উল্লেখ করে মরিয়ম নওয়াজ শরীফ বলেন, আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিতে পরিণত হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও জানান, সব চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। এছাড়া বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর, সারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ফতুলি ও মুজফ্ফরবাদে এই সব হয়েছে। এদিকে ভারত সরকার দাবি করেছে যে তারা পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।